মিল্টন সমাদরের বিরুদ্ধে যে অভিযোগটা ছিল আপনার তাকে আমরা আজকে গ্রেপ্তার করেছি। তার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ এবং সে তার বাড়ি হলো বরিশালের উজিরপুরে। সে তার উত্থানটা হচ্ছে নানান অপকর্মের তথ্য প্রকাশ পাওয়ার পর দেশব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের হাইকোর্ট থেকে এইসব পথ শিশুদের নেওয়ার জন্য আমাদের একটা পারমিশন দেওয়া আছে। পরে আমি বললাম, যেহেতু বাচ্চাটা আমি আপনাকে দিলাম, এখন কি করা যায়? তো বললো যে আপনি যেহেতু আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মানবতার ফেরিওয়ালা মিল্টন সমাদ্দারকে আপনারা সকলেই চিনেন এবং ফেসবুক এবং ইউটিউবে তার কিন্তু অনেক জনপ্রিয়তা রয়েছে এবং মোবাইল ব্যাংকিংয়ে বিভিন্ন জায়গা থেকে মানুষে কিন্তু তার বৃদ্ধাশ্রমের জন্য টাকা পাঠিয়ে থাকেন এবং অনেক টাকায় কিন্তু অনেকেই পাঠিয়েছেন। সেই টাকা দিয়ে সে কি করেছেন এবং এই বৃদ্ধাশ্রমে তিনি দেখিয়েছেন যে তিনি তার পেজে এবং ইউটিউব চ্যানেলে কিন্তু দেখিয়েছেন যে তার এখানে অনেক বৃদ্ধা মানুষ রয়েছে এবং অনেক পথ শিশু কিন্তু তার এখানে রয়েছে, যারা তাদেরকে খাবার খাওয়ায়। তিনি কিন্তু আমাদের একটা ইয়ার্ডে দেখেছিলাম যে তিনি বলতেন যে আপনার টাকায় কিন্তু একবেলা তাদের খাবার হবে, এরকমভাবে অ্যাড দিয়েছিলেন। এই মিল্টন সমাদার আসলেও কি তার পরিচয়, কোথায় থেকে সে আজকের এই হারুনের কাছে ধরা খেয়েছেন এবং তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। দর্শক চলুন তার গোপনীয় সকল তথ্য শুনে আসবো আমরা দুইটি ভিডিওতে। মিল্টন সমাদরের বিরুদ্ধে যে অভিযোগটা ছিল আপনারা বলেছেন, তাকে আমরা আজকেই গ্রেপ্তার করেছি। তার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ এবং সে তার বাড়ি হলো বরিশালের উজিরপুরে। সে তার উত্থানটা হচ্ছে তার বাবাকে পিটিয়ে সে এলাকাবাসী তারে ধরে এলাকা ছাড়া করে এখানে এসে কিছুদিন শাহবাগে একটা ফার্মেসিতে কিছু কাজ করতো। সেখানে ওষুধ বিক্রি চুরি করার কারণে তাকে সেখান থেকে বের করে দেওয়া হয়। এরপরে সে একটা পর্যায়ে কিছু লেখাপড়াও করেন। সে মিঠু হালদার নামে একটা নার্স, যে নার্সিং মেয়ে, যে পেশা নার্স, তাকে বিয়ে করার পরে সে তখন তার স্বপ্নে আসলো সে ওল্ড অ্যান্ড চাইল্ড একটা কেয়ার সেন্টার সে স্থাপন করবে, এরকম একটা তার সত্যি আসলো। তখন তার ওয়াইফকে নিয়ে সে মিরপুর এলাকায় একটা চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার এক নামে একটা প্রতিষ্ঠান খুলে। এখন সেখানে খুলে আসলে এই যে তার বাচ্চা শিশুদেরকে নিয়ে আসতো আর বৃদ্ধ মানুষগুলি যারা সেখান থেকে গরিব তাদেরকে নিয়ে আসতো। এরকমভাবে আপনারাও দেখেছেন বিভিন্ন মিডিয়াতেও, সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে। সেখানে এগুলি সে প্রকাশ হয়েছে এবং সে বলেছে যে আমরা সেখানে অপারেশন থিয়েটার আছে, সেখানে মানুষকে সে বিভিন্ন ধরনের সেবা দেয়। তাহলে অপারেশন থিয়েটার থাকে, হাসপাতাল থেকে, তারও তো লাইসেন্স থাকতে হবে। সে লাইসেন্স নেই। সে বেশিরভাগ কারণে না, সে রাতে লাশ দাপন করে। তখন তাকে জিজ্ঞাসাবাদ করা হলো যে আপনি রাতে লাশ দাপন করেন কেন? সে বলে যে আসলে না হলে তো মানুষ আমাকে বিভিন্ন প্রশ্ন করে, এটা সে উত্তর দিয়েছে। এবং আশ্রমে বৃদ্ধদের চিকিৎসা দেওয়া হয় না বলে গণমাধ্যমে এসেছে, সেটাও তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি যে 30-25 লাখ টাকা খরচ করেন, টাকা পান কোথায়? এবং নিজেই ডেথ সার্টিফিকেট তৈরি করে ডাক্তারের সিল স্বাক্ষর জাল করে সে নিজেই মিডিয়ার কাছে শেয়ার করেছেন। এবং আমরা এটাও জেনেছি যে সে ইতিমধ্যে 900 লাশ দাপন করলেও 835 সালের সম্পূর্ণ গরমিল কোনো ডকুমেন্টসে দেখাতে পারে নাই। এবং তাকে জিজ্ঞাসাবাদ করলে যে তুমি এগুলি লাশগুলির পিছনে তোমার কারণ কি, এই লাশগুলি তুমি রাতে দাপন করো এগুলি, তখন কোনো এক সময় দেখা যায় যে সেখানে পাশে একটা মসজিদ ছিল, সেখান থেকে প্রশ্ন উঠেছে যে কিডনির পাশে সেখানে রক্তের দাগও রয়েছে। তাহলে তার বিরুদ্ধে অজস্র অভিযোগ, যে অভিযোগগুলি আমরা তাকে জিজ্ঞাসাবাদ করব যে লাশগুলি রাতে কেন উনি দাপন করতেন। তার কাছে আমরা জিজ্ঞাসাবাদ করব তিনি নিজে যে স্বীকার করেছেন যে ডেথ সার্টিফিকেটটা উনি নিজে কেন তৈরি করেন, ডাক্তারের সিল স্বাক্ষর উনি নেন না কেন। এবং সেটা একটা অনেকেই যারা তাদের অত একটা বাচ্চা শিশুকে দিয়েছে, অত বৃদ্ধ একটা মানুষ তার টর্চার দিয়েছে, যখন তার খোঁজ খবর নিতে গেছে তাকে সে সেখানে টর্চার ছেলে তাকে কিন্তু পিটিয়েছে। এরকম আমাদের অভিযোগ আমরা পেয়েছি। যে সব কিছু মিলিয়ে তার বিরুদ্ধে অজস্র অভিযোগ আমরা পেয়েছি। এবং সে এই টর্চার সেলে সে বলেছে তার 2টা আশ্রম রয়েছে, একটা হলো সাভার,
একটা হলো সেখানে সে 500-700 লোক রয়েছে, কিন্তু সে খোঁজ নিয়ে জানা যাচ্ছে সেখানে 20-30 জন 40 জনের বেশি সেখানে লোক নেই। এবং আমাদের কথা হলো আমরা তাকে নিয়ে এসেছি এবং কিছু অভিযোগকারী রয়েছে, তারাও মামলা রুজু করবে। আমরা তাদেরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করব যে কত সংখ্যক মানুষ তার এনে চিকিৎসার জন্য গিয়েছিল, কত সংখ্যক মানুষ মারা গেল, সে কি আসলে এই সকল তার তথাকথিত থিয়েটার মানে ইয়ার নামে সে সেখান থেকে সে যে স্থাপন করেছেন সেখানে যে তার ভিতরে সে যে অপারেশন থিয়েটার, সে অপারেশন থিয়েটারের মাধ্যমে সে সেখান থেকে কিডনি বিক্রি করেছেন কিনা আপনারা যে অভিযোগটা করেছেন সেটাও আমরা তদন্ত করব। এবং কেন সে নিজে ডেথ সার্টিফিকেট নিজেই স্বাক্ষর দিয়ে তৈরি করেছেন, ডাক্তারের স্বাক্ষর কেন নেন নাই সেটাও আমরা খুঁজে বের করব। এবং বেশিরভাগ লাশ তিনি দাঁড়াতে দাফন করলেন কেন, এবং তিনি 2টি আশ্রমের কথা বলে শত শত মানুষের রাখার কথা বলে সেখানে কোনো লাশ নেই, সব কিছু আমরা তদন্ত করে আমরা পরবর্তী পর্যায়ে আপনাদেরকে জানাবো যে আমরা তার বিরুদ্ধে এই অভিযোগগুলি আমরা পেয়েছি। এখন আমরা মামলা রুজু হওয়ার পরে আমরা রিমান্ডে এনে বাকি তথ্যগুলি আপনাদের জানাবো। আরম ভাই, আমি আজকে মিরপুর মডেল থানায় গিয়েছিলাম ওনাদের কাছে জানতে যে এই যে মরদেহগুলো তিনি দাফন করেছেন অনেকগুলোর ক্ষেত্রেই নাম পরিচয়হীন বা স্বজনরা ছিল না। এ ধরনের মরদেহ দাফন করতে গেলে জিডি এন্ট্রি করতে হয়, আপনার ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার একটি বাধ্যবাধকতা রয়েছে যাতে পরবর্তীতে তার স্বজনরা আসলে সেই মরদেহটি খুঁজে পায়। তো মডেল থানায় আমরা গিয়েছিলাম, তারা বলেছেন যে একটি লাশের ক্ষেত্রেও এ ধরনের কোনো আইন তিনি মানেননি, অর্থাৎ তিনি নিজেই একটি আমরা এই ধরনের বিষয়গুলো মিডিয়াতে আসার কারণেই জনমনে বিভিন্ন প্রশ্নের সম্মুখীনের কারণেই আমরা কিন্তু তাকে গ্রেপ্তার করেছি। এখন আমরা এই প্রশ্নগুলি উনি এই আইনগত প্রক্রিয়াগুলি সম্পন্ন করলেন না, রাতের অন্ধকারে উনি লাশগুলি দাফন করলেন এবং পরিজন জানে না, তারা যখন জানতে যায় তাদের কেন তিনি পিঠালেন, আমরা সব কিছুই তদন্তে নিয়ে আসবো। পরিষ্কার করবেন আমাদের নিউজের ক্ষেত্রে যে ওনার নামে একটা সাধারণ থানায় মামলা ছিল, সেটা তো উনি জামিনে আছেন, আজকে উনি গ্রেপ্তার হয়ে স্পেসিফিক কিসে গ্রেপ্তার করলেন আর আরেকটা কোথায় থেকে গ্রেপ্তার করছেন। থার্ড বিষয়টা হচ্ছে যে আপনারা এই পাশে গ্রেপ্তার করছেন তার চাইল্ড অ্যান্ড ওল্ড যেটা যে কেয়ার, সেখান থেকে সব কাগজপত্র তার স্ত্রীরা সরিয়ে নিচ্ছে, তো সেখানে তো এটা আমরা আমাদের তদন্ত টিম সে কাজগুলি খোঁজ খবর নিচ্ছে, কাগজগুলি তার ওয়াইফকে আমরা জিজ্ঞাসাবাদ করব এবং কাগজগুলি আমরা উদ্ধার করব এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ আমাদের কাছে আসছে, এটি মামলা রুজু হবে। মামলা রুজু হওয়ার পরে আমরা রিমান্ডে আনবো। রিমান্ডে আনার পরে আপনারা যতগুলি প্রশ্ন করেছেন, আমরাও যে অভিযোগগুলি পেয়েছি সেগুলি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হবে এবং আমি মনে করি সে যদি সত্যিকারভাবে এরকম কাজগুলি করে থাকে এটা জঘন্য অপরাধ, তাকে ছাড় দেওয়া হবে না। একটু স্পেসিফিক বলে এখন পর্যন্ত কি বিষয়গুলো একটু প্রমাণিত হয়েছে বা কোন একটাও কি পেয়েছি আমরা এখন মামলা কপি আমরা পেয়েছি। আমরা তার বিরুদ্ধে একদিকে তো মানব পাচার, অন্যদিকে তার বিরুদ্ধে যে বাচ্চা শিশুদের উপরে যে হামলা এবং আত্মীয় স্বজন গেলে যে তাদের উপরে মারপিট এবং বিভিন্ন জায়গাগুলোতে উনি যে টর্চার সেল বানিয়েছেন সব কিছুই তার মামলার মধ্যে আসবে। কয়েক কোটি টাকার তথ্য এর মধ্যে এবং আমরা সবকিছুই তদন্তে নিয়ে আসবো। নানান অপকর্মের তথ্য প্রকাশ পাওয়ার পর দেশব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের প্রতিষ্ঠাতা মিল্টন সমাদ্দার। এতদিন মানুষের কিডনি ও নানান অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির অভিযোগ থাকলেও নতুন করে শিশু পাচারের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এক ভুক্তভোগী অসহায় বাবা তার বাচ্চাকে মিল্টনের আশ্রমে খোঁজ নিতে গিয়ে নানানভাবে হুমকি ও হামলার শিকার হন। অসহায় বাবার দেওয়া তথ্যে উঠে আসে লোমহর্ষক বর্ণনা। কি করে 2.5 বছরের বাচ্চা ছেলেকে গায়েব করে মিল্টন সমাদ্দার, সে তথ্যই উঠে আসে অসহায় বাবার কথায়। ধানমন্ডি বয়েজ স্কুল সংলগ্ন কোনায় এক পথ শিশু দেখি, বয়স 2 বছরের মতো হবে। তো আমি চিন্তা করলাম যেহেতু ওই মিল্টন সমাদ্দারের একটা চাইল্ড ওল্ড এজ কেয়ার, এটা আমি ফেসবুকে দেখি, ওনাকে আমি ফোন দিলাম। ফোন দেওয়ার পরে আমি বললাম যে এমন একটা শিশু এখানে আছে, তো আপনি কি ট্রিটমেন্ট করাতে পারবেন কিনা বা আপনার কোনো পারমিশন আছে কিনা। তো উনি আমাকে বললো হাইকোর্ট থেকে এইসব পথ শিশুদের নেওয়ার জন্য আমাদের একটা পারমিশন দেওয়া আছে। পরে আমি বললাম যেহেতু বাচ্চাটা আমি আপনাকে দিলাম, এখন কি করা যায়। তো বললো যে আপনি যেহেতু বাচ্চাটা দিলেন তাহলে তো এখন অভিভাবক আপনি। আমি বললাম এখন নেওয়া আমার পক্ষে সম্ভব না, আপনি কিছুদিন আপনার এইখানে রাখেন, ওর খরচ টরচ যা লাগে আমি দিব, পরে হচ্ছে আইনি যতগুলি প্রক্রিয়া আছে ওগুলি ফলো করে আমি ওকে এখান থেকে নিয়ে যাব। পরে এই কথা বলার পর আমি 10,000 টাকা ওনাকে দিলাম। এইটা হচ্ছে ওই অভিভাবক নামার যেই কপিটা ওনারা আমাকে দিছে, এটা হচ্ছে সেটা। আমি যেই টাকাটা দিছি এটা হচ্ছে তার রসিদ, ওই যে দানপত্র যেটা। এখন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সেরা পণ্যের সেরা অফার, ওয়ালটন মিলেনিয়ার। আমি আবার কিছুদিন পর গেলাম,
যাওয়ার পর ওকে দেখে আসলাম। দেখে আসার পরে সে আমাকে হুট করে ফোন দেয় রাতের বেলা। ফোন দিয়ে বলতেছে তুই আর এখানে কালকে থেকে আসবি না। তো আমি বললাম তুই মানে কী হইলো, আপনি আমাকে তুই বলতেছেন? তোরা আসতে না বলছি, তুই আসবি না। সে খুব স্ল্যাং ওয়ার্ড ইউজ করে যেটা বলা যাবে না। পরে ও যখন আমাকে গালি দেয় তো আমিও একটু অ্যাগ্রেসিভ হয়ে যাই যে আপনার এত বড় সাহস, আপনি আমাকে গালি দেন, আমি কি অন্যায় করছি? যদি আপনার ওইখানে রুলস থাকে ঢোকা যাবে না, আমি ঢুকবো না, সেইটা আপনি আমাকে বলেন, কিন্তু আপনি আমাকে কেন গালি দিলেন? আপনার গালি দেওয়ার কোনো অধিকার নেই। সে আমার এই কথা না শুনে সে অকথ্য ভাষায় গালিগালাজ, শুধু গালিগালাজই না, সে আমাকে হুমকিও দেয় যে তোর কোন বাপ আছে, তোরে আমি দেখে নিব। আমাকে বিমান বাহিনী প্রধানের শ্যালক বলে অমুক এক ব্যক্তি ফোন দিয়েছে, সে বলতেছে যে আপনি ওকে চিনেন, ওর পিছনে কারা আছে জানেন, তো ওর ব্যাপারে কিছু বলার আগে খুব চিন্তা ভাবনা করে বলবেন, যে এটা হয়েছে এটা এখানে স্টপ করেন, আর নাহলে আপনি ঝামেলায় পড়বেন। পরে আমি বললাম যে ঠিক আছে ভাই, এটা নিয়ে আমি কোনো বাড়াবাড়ি করবো না, আমার ইচ্ছাও নেই, কিন্তু যে ছেলেটা আমি দিছি ওই ছেলেটাকে বললেন আমাকে যেন উনি বুঝায় দিয়ে দেয়, আমি কোর্টের মাধ্যমে ওকে নিয়ে নিব। এরপর থেকে ওনাকে আমি র্যান্ডম ফোন দিই, উনি আমার কোনো ফোনই পিক করেন। তো ওনার ওইখান থেকে সামহাও কোনো কারণে দুইজন চাকরি ছেড়ে দেয়। তো এর মধ্যে একজন আমার কাছে চাকরির সহযোগিতার জন্য আসছিল। তো উনি একদিন আমাকে ফোনে বলে যে ওই বাচ্চাটাকে সম্ভবত উনি কারো কাছে বিক্রি করবে 10 লাখ বা 20 লাখ টাকায়। তখন আমার একটা সন্দেহ হলো যে বাচ্চাটা কি সে কিছু করলো কিনা। আমার কথা হচ্ছে যদি উনি বিক্রি করে থাকে সেই ক্ষেত্রে তো উনি ল ফলো করে বিক্রি করছে, লয়ের বাইরে গিয়ে যদি উনি বিক্রি করে তাহলে তো এটা অন্যায়। তাইলে তো বলতে হবে যে সে বাচ্চাদের নিয়ে বিজনেস করতেছে, ওই ফেসবুকে একটু দেখতেছে, পাগল হয়ে যেতেছে, গিয়ে দেখুক তার বিহেভ কতটা খারাপ। আমি বললাম তো যাদের মায়া কান্না তারা গিয়ে দেখুক তার ব্যবহার কত খারাপ, সে কত রুড বিহেভ করে মানুষের সাথে। তার গালি শুনলে আপনি আকাশ থেকে পড়বেন যে এই লোক কিভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করে। তার একটা টিম আছে যারা কিনা মানুষকে ফোনে হুমকি ধামকি দেয়। উনি কিভাবে হুমকি দেওয়া আরেকজনকে দিয়ে, আমি কখন আপনাকে হুমকি দেওয়াবো যখন আমার স্বার্থে লাগবে। আমি আপনাকে আশ্রমে বাচ্চা দিলাম, সেই বাচ্চার আপনি আমাকে স্থায়ী অভিভাবকের কাগজও দিলেন এবং আপনি আমাকে কমিটমেন্টও করলেন যে আপনি কোর্টের মাধ্যমে নিয়ে যান, সেইখানে আপনি আমাকে ফোন দিয়ে হুমকি দেন, তাইলে তো বলতে হবে সামথিং ইজ রং, ভিতরে কিছু একটা আছে। এই পর্যন্ত আমি প্রথমে 10,000 টাকা দিছি, মানে এই 10,000-এর বাইরে 40-50,000 টাকা হবে, 50,000 টাকার মতো। হ্যাঁ, আমি যে ওই বাচ্চাটা দিছি তার ভেরিফাইড পেজ থেকে আমার ব্যাপারে একটা শেয়ার করাও আছে এবং ওই বাচ্চাটার যে কন্ডিশন সেটাও ছবি নিয়ে সেই পোস্ট করছে, সেই প্রমাণও আমার কাছে আছে। খোঁজখবর পাই না ওকে তো দিছি 2020-এ, তো ওর সাথে আমার কথা কাটাকাটি হয় 21-এ গিয়ে। মিল্টন সমাদ্দারের প্রতিষ্ঠানে নাম প্রকাশে অনিচ্ছুক সাবেক এক কর্মচারী জানান তার আশ্রমে 11টি শিশু থাকলেও বিভিন্ন সময়ে প্রমোশন ও বাইরে সবাইকে বলতো 17 থেকে 18টি বাচ্চা তিনি লালন পালন করেন। তবে বাকি বাচ্চাদের কোনো হিসেব ছিল না মিল্টন সমাদ্দারের কাছে। আপনি যে সময় যে ফুয়াদকে রাখছিলেন তখন বাচ্চা ছিল টোটাল 11টা, কিন্তু ওই ভিডিওতে কিন্তু আমি তো ওখানে ছিলাম ভিডিওতে, ফুয়াদকে কোলে নিয়ে ভিডিও করছি আমি, ওখানে উল্লেখ করতে হয়েছে 17টা বাচ্চা। আর তার মনে করেন মুখের ভাষাটা, হ্যাঁ আপনি তো জানেনই, আপনাকে মারতে গেছিল। আমরা শুনছিলেন মিল্টন সমাদ্দারের কাহিনী যে কিভাবে শিশুদেরকে পাচার করে এবং পথ শিশুকে সে নিয়ে কি করতেন এবং কত লাখ টাকা বিক্রি করতেন। হলেও তার কিন্তু শয়তানি মুখোশ ভরা একটা রূপ ছিল, যে রূপটি এখন মানুষের সামনে উন্মোচন হয়ে গিয়েছেন। তবে সত্য কথা এখানেই কিন্তু শেষ নয়, শিশু পাচারকারীদের কিন্তু শেষ হয়নি তিনি। তার জীবনের যে দুর্নীতি, তার জীবন কাহিনীও কিন্তু আপনারা অনেকটাই শুনেছেন ডিবি হারুনের মুখ থেকে। সবথেকে বড় কথা হলো বৃদ্ধ মানুষের যে কিডনি বিক্রি করার অভিযোগটা উঠেছে, এটা কতটুকু বাস্তব এটা কিন্তু আমরা পরের ভিডিওতে প্রিয় দর্শক আপনাদের সাথে শেয়ার করতে যাব বা আমরা দেখানোর সত্য ঘটনা তুলে দেওয়ার চেষ্টা করব। তবে প্রিয় দর্শক একটি কথা না বললেই নয়, সত্য কোনো দিন গোপন থাকে না। এই যে মিল্টন সমাদ্দার তার এই কুকর্ম এবং এই মানবতার ফেরিওয়ালার পিছনে যে তার গোপন তার গোপন কিছু কুকর্ম ছিল সেগুলো কিন্তু আজকে উন্মোচন হয়েছে অনেকগুলোই, আরও সামনে কিন্তু পরিপূর্ণভাবে উন্মোচন করা হবে। আপনারা সকলেই ভালো থাকবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন।